সো বেসিক্যালি আমরা যে পোয়েমটার কথা আজকে বলছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্যাজুয়ালি। সো ব্যাকগ্রাউন্ড কমা দিয়ে লেখা আছে ক্যাজুয়ালি। ওকে, এটা লেখা হচ্ছে নিজিম এসকেলের। নিজিম এসকেল বেসিক্যালি এটাকে পেন করেছেন, ঠিক আছে। অ্যান্ড এটা এই পোয়েমটার সম্বন্ধে কয়েকটা ফ্যাক্ট সবার আগে জেনে নেবো। 1965 এটা ফার্স্ট পাবলিশ হয়েছিল, ঠিক আছে। পরে এটাকে হিমস ইন ডার্কনেস এর মধ্যে বেসিক্যালি এই কালেকশানটার মধ্যে এটাকে অ্যাড করা হয়। অ্যাবাউট 70 লাইন্সের একটা পোয়েম এটা, 3টে সেকশনে ডিভাইড রয়েছে। আর এটা কিন্তু দেখতে গেলে অটোবায়োগ্রাফিক্যাল একটা নোট, আমাদের ব্যাকগ্রাউন্ড ক্যাজুয়াল, ঠিক আছে। এটা কিন্তু অটোবায়োগ্রাফিক্যাল, এটা মাথায় রাখতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ক্যাজুয়ালি আমি আগেই বললাম যে এখানে 3টে আলাদা আলাদা সেকশনস রয়েছে। প্রথম সেকশন যেটা, সেটা পোয়েটের চাইল্ডহুড নিয়ে ডিল করে, ঠিক আছে। এরকম টাইপের কিন্তু প্রশ্ন করবে যে এটা কোন মানে ফার্স্ট সেকশন কী নিয়ে ডিল করছে, সেকেন্ড সেকশন কী নিয়ে ডিল করছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তো ফার্স্ট সেকশন চাইল্ডহুড নিয়ে ডিল করে, সেকেন্ড সেকশন অ্যাডাল্ট এজ নিয়ে ডিল করছে, ঠিক আছে। কার অ্যাডাল্ট এজ? অবশ্যই পোয়েটের অ্যাডাল্ট এজ। আর থার্ড যে সেকশনটা সেটা হচ্ছে ওল্ড এজ অফ দ্য পোয়েট, এটা পোয়েটের ওল্ড এজ নিয়ে ডিল করছে। অ্যাকচুয়ালি দেখতে গেলে এগুলো 3টে, যেটা এই 3টে হচ্ছে কিন্তু 3 স্টেজেস অফ লাইফ। কি এটা? 3 স্টেজেস অফ লাইফ, হিউম্যান লাইফের 3টে স্টেজ নিয়ে এখানে ডিল করা হচ্ছে। আচ্ছা, এবার সবার আগে দেখে নেবো যে পোয়েমটাতে কী রয়েছে, ঠিক আছে। তো আমি একটু লেখাটা হালকা বড় করছি, তাহলে বোঝা যাবে না। ওকে, সো এখানে ব্যাকগ্রাউন্ড ক্যাজুয়ালের মধ্যে আমরা ফার্স্ট অফ অল এটা দেখে নেবো যে পোয়েমটা কী রয়েছে। তো এই রাইট সাইডে যেটা লেখা রয়েছে এটাই কিন্তু পোয়েম। এটা বেশ একটা লং পোয়েম, অ্যান্ড পোয়েমটার মধ্যে কিন্তু অনেক কিছু এখানে রয়েছে, ঠিক আছে। যেমন ফার্স্ট অফ অল পোয়েমটার মধ্যে রয়েছে আ পোয়েট রাস্কেল ক্লাউন ওয়াজ বর্ন, দ্য ফ্রাইটেন্ড চাইল্ড হু উড নট ইট অন স্লিপ অর স্লিপ, আ বয় অফ মেগার বোন, he never learned to fly a kite, his borrowed top refused to spin, I went to Roman Catholic school, a mugging Jew among the wolves. ব্যাপারটা কী হয়েছে? ব্যাপারটা হয়েছে আমি আগেই যেরকমভাবে বললাম যে এটা হচ্ছে পোয়েমটার সেকশন 1। তার মানে সেকশন 1 আমাদের পোয়েটের চাইল্ডহুড নিয়ে ডিল করছে, চাইল্ডহুড। অ্যান্ড এই চাইল্ডহুডে তার কিছু এক্সপিরিয়েন্স তিনি আমাদের সাথে শেয়ার করছেন। প্রথমত তিনি নিজের এই যে লেখাটা, এটা পুরোটা থার্ড পার্সনে লিখেছেন, ঠিক আছে। থার্ড পার্সনে লিখেছেন মানে কথাটা নিজেরই বলছেন, যেহেতু আমি অলরেডি বলেছি যে এটা অটোবায়োগ্রাফিক্যাল, বাট তা হলেও কিন্তু তিনি নিজের জন্য এখানে থার্ড পার্সন ইউজ করছেন। ফার্স্টেই যে বলা আছে আ পোয়েট রাস্কেল, এটা কিন্তু নিজেকে বলেছেন। আ পোয়েট রাস্কেল ক্লাউন, এই পুরো কথাটা কিন্তু তিনি নিজেকে বলেছেন, ঠিক আছে। তো এখানে 3টে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। তিনি নিজেকে অ্যাজ আ পোয়েট বলছেন, অ্যাট দ্য সেম টাইম নিজেকে রাস্কেল বলছেন, অ্যাট দ্য সেম টাইম নিজেকে ক্লাউন বলছেন। ক্লিয়ার? 3টে জিনিস মাথায় রাখতে হবে। তো রাস্কেল ক্লাউন এই দুটো ব্যাপারেই কিন্তু পোয়েট নিজেকেই বলছেন। ওকে, আচ্ছা। তো এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে যে পোয়েট এখানে বিলং করতেন কোথা থেকে? তো পোয়েট এখানে জিউদের মধ্যে বিলং করতেন। কী থেকে বিলং করতেন? জিউ, যাকে আমরা বাংলায় বলি ইহুদি। বাংলায় কী বলি এগুলোকে? ইহুদি। আজকে আমরা যে ইসরায়েল দেখি, এই ইসরায়েলের মধ্যে জিউস প্রচুর রয়েছে, ঠিক আছে। বেসিক্যালি জিউসেই প্রচুর রয়েছে ইসরায়েলের মধ্যে। এছাড়া আমরা যদি ইউএসএ ভালো করে দেখি, তো ইউএসএর মধ্যে কিন্তু জিউসেই প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে, ঠিক আছে। এবার দেখতে গেলে জিউ যেটা, তাকে বেসিক্যালি জিউদেরকে নিয়ে অনেক প্রবলেম আমরা বেসিক্যালি হিস্ট্রিতে পাই। যেমন অ্যাট দ্য টাইম অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন চলছিল, তখন হিটলার জিউদেরকে ধরে ধরে কিন্তু ওই ক্যাম্পে পাঠাচ্ছিল। তাহলে স্বাভাবিকভাবে জিউদের ওপরে এখানে কিন্তু অ্যাট্রসিটি বা অত্যাচার কিন্তু চলছিল। ওকে, সেকেন্ড নাম্বার হচ্ছে আমাদের যে জিউ, এদেরকেই আবার বাইবেলে দেখানো হয়েছে ক্রাইস্টের মার্ডারার হিসেবে। তার মানে ক্রাইস্টকে যে মার্ডার করেছিল সেও কিন্তু একজন জিউ ছিল। তো এই ব্যাপারগুলো যদি আমরা সব একসাথে আনি, তাহলে ঠিক যেভাবে আমাদের ইন্ডিয়ায় আনটাচেবলস যারা তাদেরকে যেভাবে একঘরে করে রাখা হয়,
ঠিক সেভাবে এখানে আমাদের যে জিউস তাদেরকেও কিন্তু একঘরে করে রাখা হয়। একঘরে মানে ইন দ্য সেন্স তাদেরকে কিন্তু আইসোলেট করা হয়, ঠিক আছে? মানে তাদেরকে কোনোভাবে কিন্তু কোনো কিছুতে পারমিশন দেওয়া হয় না জয়েন করতে বা সামথিং লাইক দ্যাট। তো এই ব্যাপারটা আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে। তো এই জায়গায় যেহেতু খ্রিশ্চানদেরকে বা খ্রিশ্চানদের মধ্যে জিউদেরকে খুব খারাপ চোখে দেখা হয়, তাই তাদেরকে কিন্তু ডেসপাইস করা হতো। তো এখানে বলা হচ্ছে যে অবশ্যই জিউটাকে একটা এলিয়েন কমিউনিটি হিসেবে এখানে দেখানো হয়েছে। অ্যান্ড এই এলিয়েন কমিউনিটি থেকে বিলং করার জন্য তাকে শান্তিতে খেতেও দেওয়া হতো না, ঘুমোতেও দেওয়া হতো না, এবং তিনি কী হয়েছেন না উইক হয়ে গেছেন। ইভেন স্কুলেও বন্ধুদের মধ্যে তাকে কিন্তু আলাদা করে দেখা হতো। এই ফিলিংটার জন্য সে কিন্তু কাইট কোনোদিন ওড়াতে পারেনি বা ঘুড়ি কোনোদিন ওড়াতে পারেনি। কেন ওড়াতে পারেনি? বিকজ ঘুড়ি ওড়ানোটা হচ্ছে একটা সোসাইটাল অ্যাক্টিভিটি। তার মানে সমাজের মধ্যে একটা অ্যাক্টিভিটি হচ্ছে ঘুড়ি ওড়ানোটা। ওকে, এই সোসাইটাল অ্যাক্টিভিটিটা সে কোনোদিন করতেই পারেনি। তার কারণ এটাই যে তার বন্ধুই ছিল না। ওকে, এই ব্যাপারটা এবারে যখন হলো, তারপরে আমি এটাও বললাম যে এরপরে কি হলো না, এরপরে আই ওয়েন্ট টু দ্য রোমান ক্যাথলিক স্কুল। এখানে হঠাৎ করে আবার চেঞ্জ হচ্ছে, এখানে আই বলা হচ্ছে মানে অবশ্যই এখানে ফার্স্ট পার্সন ইউজ করা হচ্ছে, যে সে একটা রোমান ক্যাথলিক স্কুলে গিয়েছিল, ঠিক আছে? দে টোল্ড মি দ্যাট আ মাগিং জিউ অ্যামাং দ্য উলভস। চারদিকে যেন নেকড়ে রয়েছে এবং তার মধ্যে একজন জিউ যেন ওখানে, তিনি নিজেকে কল্পনা করছেন যে চারদিক থেকে ঘিরে থাকা নেকড়ের মধ্যে একজন জিউ তিনি। তার মানে নিজের যে ইনোসেন্স এবং নিজের যে হেল্পলেসনেস, ওটা এখানে বোঝানো হয়েছে। দ্যাট ইয়ার আই ওয়ান দ্য স্ক্রিপচার প্রাইজ। ওই বছরেই তিনি একটা স্ক্রিপচার প্রাইজ পেয়েছিলেন। আ মুসলিম স্পোর্টসম্যান বক্সড মাই ইয়ার্স। অ্যাকচুয়ালি কী হয়েছে না, স্ক্রিপচার প্রাইজ ব্যাপারটার মানে হলো এখানে অ্যাকচুয়ালি তিনি কোনো প্রাইজ পাননি। এখানে সার্কাস্টিক্যালি তিনি কিন্তু কথাটা বলেছেন, ঠিক আছে? সার্কাজম রয়েছে এখানে। এখানে তিনি বলেছেন যে একজন মুসলিমের সাথে তার ঝামেলা হয়েছিল এবং সে তার কানের কাছে প্রচণ্ড জোরে একটা মেরেছিল। তো এই কারণে তার কিন্তু আই গ্রিউ ইন টেরার ফ্রম দ্য স্ট্রং বাট আন্ডার নারিশড হিন্দু ল্যাডস। আমি পুরো ভয় পেয়ে গিয়েছিলাম, ঠিক আছে? কিসের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম না, কী হয়েছিল না, সে হিন্দু যে সমস্ত ছেলে তাদের কাছে কিন্তু মার খেয়েছিল, ঠিক আছে? এবং তাদেরকে কিন্তু ভয় পেয়ে এখানে চলতো। তো দেয়ার প্রিপোজিশনস অলওয়েজ রং, রিপেলড মি বাই প্যাসিভিটি। ওয়ান নয়েজি ডে আই ইউজড আ নাইফ অ্যাট হোম অন ফ্রাইডে নাইটস দ্য প্রেয়ার ওয়ার সেড মাই মরালস হ্যাড ডিক্লাইন। ব্যাপারটা কী হলো? ব্যাপারটা এরকম হলো যে এরকমভাবে মার খেতে খেতে একদিন তার মনে হলো যে এবারে আমিও ঘুরে অ্যাটাক করি, আমিও কিন্তু রিপালশন করি, আমিও ঘুরে অ্যাটাক করি, ঠিক আছে? আমিও রেজিস্ট্যান্স দেখাই। তখন সে কী করলো? তখন সে একটা নাইফ নিয়ে বেরিয়েছিল, একটা চাকু নিয়ে বেরিয়েছিল। কিন্তু চাকু নিয়ে বেরোনোর পরে আবার যখন সে গেল হচ্ছে ফ্রাইডে নাইট বলতে শুক্রবার দিন রাত্রেবেলা। অ্যাকচুয়ালি কী হয়, শুক্রবার দিন রাত্রেবেলা জিউদের প্রেয়ার হয়, ঠিক আছে? জিউদের প্রেয়ারে যখন সে গেল তখন কি হলো, তখন সে সেখানে জানতে পারলো যে মানুষকে খুন করা বা মানুষকে আঘাত করলে নিজের মরাল ডিক্লাইন হয়। মরাল বলতে নৈতিকতা ডিক্লাইন হয়। আই হার্ড অফ যোগা অ্যান্ড অফ জেন। আমি যোগার সম্বন্ধে শুনেছিলাম এবং জেনের সম্বন্ধেও শুনেছিলাম। জেন বলতে যোগা, জেন, এগুলো সমস্ত হচ্ছে আমাদের স্পিরিচুয়াল আপলিফটমেন্টের এক একটা ব্যাপার। কুড আই পারহ্যাপস বাই রাব্বি সেন্ট দ্য মোর আই সার্চ দ্য লেস আই ফাউন্ড। আমি কি কখনো এটা করতে পারতাম? যত বেশি আমি খুঁজেছি তত কম আমি পেয়েছি। অ্যাকচুয়ালি এই পুরো জায়গাটায় তার চাইল্ডহুডটাকে এনকাম্পাস করা আছে। অ্যান্ড এই চাইল্ডহুডটাতে তিনি যে এক্সপিরিয়েন্সটা পেয়েছেন সেই এক্সপিরিয়েন্সটা এখানে কিন্তু দেখানো হয়েছে, ঠিক আছে? তার এক্সপিরিয়েন্সটা যথেষ্ট বিটার এক্সপিরিয়েন্স ছিল চাইল্ডহুডে, ঠিক আছে? খুব খারাপ এক্সপিরিয়েন্স ছিল। প্রথমেরটা বলা হলো চাইল্ডহুড, সেকেন্ডেরটা কি? সেকেন্ডেরটা বলা হলো অ্যাডাল্ট এজ। তাহলে এবার আমরা সেকেন্ড বা সেকশন 2তে যাচ্ছি, ঠিক আছে? 22 টাইম টু গো অ্যাব্রড। এখানে 22 কথাটার মানে হলো তার বয়সের কথা বলা হচ্ছে। দিস রেফার্স টু দ্য এজ। ওকে, তার এজের কথা বলা হচ্ছে যে 22 বছর বয়স যখন হয়েছে সে অ্যাব্রড যেতে চাইছে বা সে বিদেশ যেতে চাইছে, ঠিক আছে? সে কোথায় যেতে চাইছে? বিদেশ যেতে চাইছে। এরপর কি হলো?
ফার্স্ট দ্য ডিসিশন দেন আ ফ্রেন্ড, প্রথমে ডিসিশন নিলাম, তারপর একটা বন্ধু রাজি হলো কি করতে, ওই ভাড়াটা পে করতে। মানে বিদেশ যাত্রার যে ফেয়ার বা যে পয়সাটা সেটাও তার কাছে ছিল না। ফিলোসফি, পভার্টি অ্যান্ড পোয়েট্রি, এখানে তিনটে জিনিস ম্যাটার করছিল। একটা হচ্ছে ফিলোসফি, একটা হলো পভার্টি, একটা হলো পোয়েট্রি। 3 কম্পেনিয়ন্স শেয়ার্ড মাই বেসমেন্ট রুম। অ্যাকচুয়ালি বলতে চাইছে যে এরপর আমার রুমের মধ্যে তিনটে জিনিস থাকতো। মানে আমি থাকতাম, আমার সাথে কে কে থাকতো, এক তো ফিলোসফি থাকতো, ফিলোসফি মানে জীবনে যা যা নৈতিক ভাবনা সে থাকতো। সেকেন্ড হচ্ছে পোভার্টি থাকতো, আমার কাছে টাকাই ছিল না, গরিব হয়ে গেছিলাম, তো সেও আমার সাথে থাকতো। আর 3 নাম্বার হচ্ছে পোয়েট্রি, এই যে পোয়েট্রি বসে বসে লিখতাম, তো এই তিনটে জিনিস আমার সাথে থাকতো। কোনো ফ্রেন্ড ছিল না, অনলি এই তিনজন আমার ফ্রেন্ড ছিল, এটা এখানে বোঝানো হচ্ছে। দ্য লন্ডন সিজন পাস্ট মি বাই, লন্ডনের সিজন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, লন্ডনে বারবার সিজন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এখানে মাথায় রাখতে হবে যে তার ফ্যামিলি তাকে ইংল্যান্ড পাঠাতে চেয়েছিল, কিন্তু তার টাকা এতটাই কম ছিল যে সে ইংল্যান্ড যেতে পারেনি, এবং সে প্রচণ্ডভাবে ফাইন্যান্সিয়ালি পোর ছিল। তো এখানে সে নিজেকে একা ভাবছিল, এবং তার পোয়েট্রি অ্যান্ড ফিলোসফি এই সমস্ত জিনিস ছাড়া কোনো কিছুই ছিল না। এবার কি হয়েছে, অ্যান্ড দেন আ উইমেন, I lay in bed 2 years alone, and then a woman came to tell my willing ears I was the son of man. ব্যাপারটা কি, ব্যাপারটা হলো এরকমভাবে আমি বিছানায় 2 বছর শুয়েছিলাম, তারপর একটা মহিলা সেখানে আসে এবং এসে আমার কানের কাছে বলে যে আমি হচ্ছি সেই ছেলে। কার ছেলে না, আমি হচ্ছি মানুষের ছেলে। মানুষের ছেলে মানে, মানুষের ছেলে মানে যাতে তাকে ডিমোটিভেটেড না ফিল করানো হয়, তাকে এখানে মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছিলেন, ঠিক আছে, তাকে এখানে মোটিভেশন দেওয়ার চেষ্টা হয়েছিল। এরপর কি হয়েছে, অ্যাজ আই নিউ আই হ্যাড ফেইলড ইন এভরিথিং, আমি জানতাম যে আমি সব কিছুতেই ফেল করে গেছি, সব কিছুতেই অসমর্থ হয়েছি। আ বিটার থট, একটা খারাপ ভাবনা মাথায় আসছে। সো ইন অ্যান ইংলিশ কার্গো শিপ, সুতরাং কী হয়েছে, একটা ইংলিশ কার্গো শিপের মধ্যে টেকিং ফ্রেঞ্চ গানস অ্যান্ড মর্টার সেলস, ফ্রেঞ্চ বন্দুক এবং মর্টার সেলগুলোকে নিয়ে টু ইন্দো চাইনা, স্ক্রাবড দ্য ডেক্স অ্যান্ড লার্ন টু লাভ এগেন অ্যাট হোম, হাউ টু ফিল অ্যাট হোম ওয়াজ দ্য পয়েন্ট। ব্যাপারটা কী হলো, ব্যাপারটা হলো এটা যে সে যখন ওই কী হলো না, অ্যাব্রডে গিয়ে পড়াশুনো করলো। অ্যাব্রডে কেন গেল, কারণ তার যে মাদারল্যান্ড, সেই মাদারল্যান্ডের মধ্যে তাকে প্রচণ্ড প্রবলেমের মধ্যে পড়তে হয়েছিল নিজের জিউ হওয়ার জন্য। সে গেল কোথায়, অ্যাব্রডে। অ্যাব্রডে গিয়ে দেখলো অবস্থা আবার খুব খারাপ, তো অ্যাব্রড থেকে আবার ফিরে এলো কোথায়, মাদারল্যান্ডে। সো মাদারল্যান্ডে কোথায় ফিরে এলো, মাদারল্যান্ডে অবশ্যই ইন্ডিয়াতে ফিরে এলো। এর মাদারল্যান্ড কোনটা, ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যে। অ্যান্ড ইন্ডিয়ার মধ্যে এসে তার আবার মনে হলো যে নিজের হয়তো একটু ভালো লাগবে, বাট সেটা আদপেই হলো না, ঠিক আছে। তার বাবা তাকে বলেছিল যে সমস্ত হিন্দু হচ্ছে ভায়োলেন্ট, মানে হিন্দুদেরকে ভায়োলেন্ট হিসেবে এখানে দেখানো হয়েছে। সে আস্তে আস্তে আবার কিন্তু পোয়েট্রি লেখা স্টার্ট করলো। ওর মনে হচ্ছিল যে জীবনে হাসাটা খুব বা হাসি খুব ইম্পর্ট্যান্ট, বাট ও জানতো না যে হাসতে কীভাবে হবে, ঠিক আছে। মানে হি ওয়াজ ক্লুলেস অ্যাবাউট হিজ লাইফ, এটাই বেসিক্যালি এখানে বোঝানো হয়েছে। এবার আমরা আসছি সেকশন নাম্বার 3-তে। এবার সেকশন নাম্বার 3 মানে অবশ্যই আমরা ওল্ড এজকে এখানে বোঝানো হচ্ছে। তো এই সেকশন নাম্বার 1 আর সেকশন নাম্বার 2, সেকশন 3-তে আমরা যে জায়গাটা দেখছি সেটা হচ্ছে তার ওল্ড এজ নিয়ে এখানে কথা বলা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে হি টোল্ড মাই ফাদার স্যাড স্টোরিজ। এখানে সে নিজের এক্সপিরিয়েন্স একজন ওল্ড পার্সন হিসেবে শেয়ার করছে, ঠিক আছে। তো তার কোনো একটা বন্ধু তার বাবাকে বলছে যে সে কীভাবে বোর ওয়ারের মধ্যে লড়েছে, বোর ওয়ার, ঠিক আছে। তো এবারে আমাদের মাথায় একটা নিশ্চয়ই কোয়েশ্চেন আসছে যে এই যে বোর ওয়ার, এই বোর ওয়ার ব্যাপারটা কি, কবে স্টার্ট হয়েছিল, কবে শেষ হয়েছিল, ঠিক আছে। তো অবশ্যই এটা মাথায় আসছে। তো বোর ওয়ার হচ্ছে গ্রেট ব্রিটেন আর সাউথ আফ্রিকার মধ্যে যুদ্ধ হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল, গ্রেট ব্রিটেন, আগেই বলে দিচ্ছি, গ্রেট ব্রিটেন ভার্সেস সাউথ আফ্রিকা, ঠিক আছে। এদের দুজনের মধ্যে হয়েছিল বোর ওয়ার।
অ্যান্ড এক্সামে বোর ওয়ার থেকে কোয়েশ্চেন করবে না ঠিকই, বাট কবে হয়েছিল সেটা মাথায় রাখতে হবে। তো এটা হয়েছিল 1880 থেকে 1880 থেকে অ্যাকচুয়ালি 1902, মানে এভাবে বলা যায় 1880 থেকে 1881, ঠিক আছে, 1880 থেকে 1881 হচ্ছে বোর ওয়ার, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এই টাইমটার মধ্যে কিন্তু বোর ওয়ার চলেছিল। আচ্ছা, তো বোর ওয়ার যেটা, সেটা হচ্ছে বোর কথাটার মানে কিন্তু এখানে ফার্মার, ঠিক আছে। এটা আমি জাস্ট তোকে জায়গাটা দিয়ে দিচ্ছি, এটা সাইডে একটু লিখে দিচ্ছি, কোথাও একটা নোটসের মধ্যে রয়ে যাবে। তো এখানে মাথায় রাখতে হবে যে বোর কথাটা বলছি, এটার মানে হচ্ছে ফার্মার, ঠিক আছে। অ্যান্ড এই যে বোর ওয়ারটা হয়েছিল, এই যে বোর ওয়ার বলে এখানে লেখা আছে, এই বোর ওয়ার ব্যাপারটা হয়েছিল কোথায়? তো এটা হয়েছিল কেপ অফ গুড হোপে, ঠিক আছে। কোথায় হয়েছিল? কেপ অফ গুড হোপে। কেপ অফ গুড হোপ কোথায়? আফ্রিকার একদম নিচের দিকে। সেখানে আফ্রিকানস যারা, মানে সেটা অবশ্যই সাউথ আফ্রিকা পড়ছে, তাই সাউথ আফ্রিকানস যারা, তাদের সাথে হোয়াইট সেটলার্সদের সাথে যুদ্ধটা হয়েছিল। এর আগে আমরা যখন আফ্রিকান লিটারেচার পড়েছিলাম, তখন সেখানে আমরা হোয়াইট সেটলারদের কথা বারবার পড়তাম, যে কোথাও একটা থেকে এই ব্রিটিশরা গিয়ে ওখানে এক্সপ্লয়েট করতো লোকজনকে, ঠিক আছে, জোর জবরদস্তি করে চাষাবাদ করাতো, তারা ছিল হোয়াইট সেটলার্স। সেই হোয়াইট সেটলার্সদের সাথে ঝামেলা হয়েছিল কাদের? ঝামেলা হয়েছিল ওখানে আফ্রিকানদের, বেসিক্যালি সাউথ আফ্রিকানদের। সো বোর ওয়ার আশা করছি ক্লিয়ার। আচ্ছা, বোর ওয়ারের সব ডেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। উনি এটাও রিকগনাইজ করেছেন যে রাইটিং পোয়েট্রি বা পোয়েট্রি লেখাটা যেটা, আই ড্রিমড দ্যাট ফিয়ার্স মেন হ্যাড বাউন্ড মাই ফিট অ্যান্ড হ্যান্ডস, দ্য লেটার ড্রিমস ওয়ার অল অফ ওয়ার্ডস। আমি স্বপ্ন দেখতাম এতে। কী স্বপ্ন দেখতাম? যে মানে আমার যে ওয়ার্ডগুলো, ঠিক আছে, লেটার ড্রিমস ওয়ার অল অফ ওয়ার্ডস, এই বোর ওয়ারের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু তিনি মাঝে মাঝেই দেখতেন। উনি দেখতেন যে তার শত্রুপক্ষ তাকে ধরে রেখেছে এবং ধরে রেখে তাকে টর্চারের শিকার হতে হচ্ছে। বেসিক্যালি একটা মানুষের নিজের পার্সোনাল লাইফে যে প্রবলেমসগুলো, সেগুলো কখনো কখনো তার সাবকনসিয়াস মাইন্ডকেও কিন্তু গ্র্যাব করে। যেহেতু সাবকনসিয়াস মাইন্ডকে গ্র্যাব করে, তাই মাঝে মধ্যে তিনি স্বপ্নের মধ্যে দেখতেন যে তিনি হয়তো কোনো শত্রুপক্ষের হাতে আটকে পড়েছেন এবং সেখানে তিনি নির্যাতন হচ্ছেন, ঠিক আছে, বা টর্চার হচ্ছেন, এই ব্যাপারটা। আই ডিড নট নো দ্যাট ওয়ার্ডস বিট্রে বাট লেট দ্য পার্সনস কাম অ্যান্ড লস দ্যার গ্রিপ অন থিংস দ্য ওয়ার্ল্ডলি প্রাইস। আমি এটা জানতাম না যে ওয়ার্ডস বা শব্দ বিট্রে করে। কাকে বিট্রে করে? মানে বিট্রে করে মানে হচ্ছে চিট করে, ঠিক আছে। বাট লেট দ্য পোয়েমস কাম অ্যান্ড লস্ট দ্যাট গ্রিপ অন থিংস দ্যাট ওয়ার্ল্ডলি প্রাইস, I would not suffer that again. I look about me now and try to formulate a plainer view. The wise survive and serve to play. The wise survive and serve. এই অবধি একটা রয়েছে, তারপরে আবার টু প্লে থেকে আছে। ব্যাপারটা কী হলো? ব্যাপারটা এরকম যে উনি বুঝতে পেরেছিলেন যে এখানে উনি বসে বসে কবিতা লিখছেন, সেটাও কিন্তু সেফ না, ঠিক আছে। তো তার যে ওয়ার্ডস, সেগুলোও কিন্তু একটা পার্সনের ক্ষতি করতে পারে, একটা যে কোনো পার্সনের ক্ষতি করতে পারে তার ওয়ার্ডস বা তার শব্দ, ঠিক আছে। তিনি ভাবতেন যে পোয়েট্রি লেখার মধ্যে দিয়ে তিনি তার সাফারিং বা জীবনের যে কষ্ট দুঃখ রয়েছে, ঠিক আছে, সেগুলোকে তিনি কিন্তু শেষ করে দিতে পারছেন। পোয়েট্রি লেখার মধ্যে দিয়ে তিনি জীবনের যে কষ্ট দুঃখ রয়েছে, সেগুলোকে তিনি শেষ করে দিতে পারছেন। সো এখানে যে জায়গাটা আমরা এক্ষুনি কভার করলাম, যে কী করলাম এক্ষুনি, হ্যাঁ, বলা হলো যে এখানে পোয়েট্রি লিখে একটা পার্সনকে হার্ম করা কিন্তু সম্ভব। পোয়েট্রির মধ্যে দিয়ে তিনি তার সাফারিংগুলোকে সবসময় ঝেড়ে ফেলতে চাইতেন, ঠিক আছে। এবার কি হলো? এবার হলো দ্য ফুল, অ্যাকচুয়ালি টু প্লে দ্য ফুল, টু ক্যাশ ইন অন দ্য ইনার অ্যান্ড দ্য আউটার স্টর্মস, দ্য ইন্ডিয়ান ল্যান্ডস্কেপ সিয়ার্স মাই আইস, আই হ্যাভ বিকাম আ পার্ট অফ ইট। এখানে এই জায়গাটায় তিনি ইন্ডিয়ার পার্ট হতে চাইতেন, বা ইন্ডিয়ার ইন্টিগ্রাল একটা পার্ট হতে চাইতেন। এমন একটা পার্ট হতে চাইতেন যে পার্টটা ইন্ডিয়ার কোনো না কোনো কাজে লাগবে। এমন একটা পার্ট হতে চাইতেন যে পার্টটা ইন্ডিয়ার কোনো না কোনো ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করতে পারবে। টু বি অবজার্ভড বাই ফরেনার্স, দে সে দ্যাট আই এম সিঙ্গুলার। সিঙ্গুলার কথাটার মানে এখানে আছে এলিয়েন, ঠিক আছে। তারা বলতো যে আমি হচ্ছি এলিয়েন।
Their letters overstate the case. I have made my commitments now. This is one to stay where I am, as others choose to give themselves to in some remote and background place. My backward place is where I am. ব্যাপারটা কী হলো? ব্যাপারটা এটা হলো যে সে ইন্ডিয়ার পার্ট হতে চাইছে, কিন্তু যারা ফরেনার্স মানে এখানে অবশ্যই ব্রিটিশদের কথা বলা হয়েছে। এই ব্রিটিশরা তাকে কিন্তু এলিয়েন ভাবে, তাকে কিন্তু ভাবে যে এ কে, এর কিন্তু কোনো কাজ এখানে নেই, এরকম ভাবে তারা। কিন্তু সে ঠিক করেছে যে সে নিজেকে একজন ইন্ডিয়ান বলবে। এখানে ইন্ডিয়া যে এই জায়গাটা নিয়ে একটু পরে বলছি, তো সে নিজেকে ভেবে রেখেছে সে নিজেকে ইন্ডিয়ান বলবে এরপর থেকে। এটা অ্যাকচুয়ালি এমন একটা প্লেস, মানে ইন্ডিয়া হচ্ছে এমন একটা প্লেস যেখানে সে কিন্তু সেফ ফিল করছে, ঠিক আছে? ইন্ডিয়া এমন একটা প্লেস যেখানে সে সেফ ফিল করছে। অ্যান্ড এমন একটা কমিউনিটি, মানে জিউ, এই যে কমিউনিটিটা, এই কমিউনিটিটাকে ওয়ার্ল্ডের মধ্যে বাকি যত পার্ট রয়েছে সমস্ত পার্টের মধ্যে তাদেরকে কিন্তু প্রবলেমের শিকার হতে হয়েছে, যেখানে ইন্ডিয়ার মধ্যে কিন্তু তাদেরকে কোনো রকমের সেরকম প্রবলেমের শিকার হতে হয়নি, ঠিক আছে? কারণ ইন্ডিয়ার মধ্যে যদি ধর আমরা হিন্দু আছি, আমাদের পাশের বাড়ি হয়তো মুসলিম রয়েছে, তার পাশের বাড়ি হয়তো শিখ রয়েছে, তো আমাদের এখানে কিন্তু ডিফারেন্ট রিলিজিয়ান সবার সাথে একসাথে থেকে বাস করে। অ্যান্ড এটাই কিন্তু আমাদের ইউনিটি ইন ডাইভার্সিটি, ঠিক আছে? আমাদের এখানে ভাষাভিত্তিকভাবে রাজ্যগুলো ভাগ হয়েছে বা ল্যাঙ্গুয়েজের দিক থেকে রাজ্যগুলো ভাগ হয়েছে, বাট কখনো কিন্তু রিলিজিয়ানের দিক থেকে রাজ্য ভাগ হয়নি, ঠিক আছে? মানে এমন নয় যে কোথাও হিন্দু থাকে তো সেটার জন্য আলাদা করে একটা স্টেট গঠন হবে, এরকম কখনো হতে পারে না। হিন্দু আমাদের ইন্ডিয়ার সব পার্টেই রয়েছে, মুসলিম আমাদের ইন্ডিয়ার সব পার্টে রয়েছে, আবার শিখও আমাদের ইন্ডিয়ার কিন্তু সব পার্টে রয়েছে, ঠিক আছে? তো এই কারণে এই জায়গাটাকে কিন্তু বলা হয়েছে, এবং এটা ইন্ডিয়ার ক্ষেত্রে একটা খুব ভালো দিক, যেটা এখানে মাথায় রাখতে হবে। লাস্ট যে ডিসকাশনটা রয়েছে সেখানে আমরা এই পোয়েমের থিম হিসেবে আলোচনা করব। থিমের মধ্যে অবশ্যই এখানে 1 নম্বরে রয়েছে তো কালচার, ঠিক আছে? কালচার অবশ্যই এখানে একটা খুব বড় পয়েন্ট রাখছে। এছাড়া রেস মানে হচ্ছে বেসিক্যালি এখানে রেসিস্ট বলে একটা ব্যাপার কিন্তু দেখানো হয়েছে, বা রেসিজম বলে একটা ব্যাপার দেখানো হয়েছে, যেখানে জিউসকে অ্যাজ আ কমিউনিটি টার্গেট করা হচ্ছে, ঠিক আছে? অ্যান্ড জিউসকেই এখানে কিন্তু সমস্ত জায়গায় প্রবলেমের ফেস করতে হচ্ছে, বোথ ফ্রম মুসলিম, বোথ ফ্রম হিন্দু অ্যান্ড ফ্রম খ্রিশ্চান। তিনজনের কাছ থেকে কিন্তু জিউসকে এখানে টার্গেট করা হচ্ছে। বাট আলটিমেটলি উনি ইন্ডিয়াকে খুঁজে পাচ্ছেন একটা পারফেক্ট জায়গা হিসেবে বা একটা সেফ জায়গা হিসেবে। 3 নম্বর হচ্ছে আইডেন্টিটি। কারোর সাথে যদি এত কিছু হতে থাকে তার কিন্তু একটা আইডেন্টিটি ক্রাইসিস জন্ম নেবে, ঠিক আছে? আইডেন্টিটি ক্রাইসিস বলতে তার নিজের মনে হবে যে আমার সাথে যেগুলো হচ্ছে সেগুলো কি আদৌ আমি ডিজার্ভ করি নাকি আমি করি না, ঠিক আছে? তো অবশ্যই তার কাছে কিন্তু একটা আইডেন্টিটি ক্রাইসিস এখানে ডেভেলপ করবে, ঠিক আছে? যেটা এই পোয়েটের সাথেও হয়েছে। 4 নম্বর হচ্ছে বিলঙ্গিংনেস। অবশ্যই এরকম ঘটনা হলে কোনো পোয়েটের কখনো মনে হবে না যে সে কোনো জায়গা থেকে বিলং করে বা তার কোনো জায়গা থেকে কিন্তু কোনো বিলঙ্গিং রয়েছে, এটা কিন্তু তার কখনোই মনে হবে না, ঠিক আছে? আচ্ছা, এখানেই আমরা টোটাল শেষ করলাম এই পার্টিকুলার ডিসকাশনটা।